দর্শক, রাজনীতি আর ক্ষমতার নোংরা খেলায় মানুষ কত দূর যেতে পারে আর টাকার জোরে আইনের চোখকে কিভাবে বুড়ো আঙুল দেখানো যায় তার প্রমাণ মিলল দুবাইয়ের বুকে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে চারদিকে যে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে তা যেন কোনো থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায়। কিছুদিন আগেই খবরের পাতায় চোখ রাখলেই একটা কথায় ভেসে উঠছিল, বেনজির ধরা পড়েছেন দুবাই পুলিশের হাতে। দেশ জুড়ে তখন আনন্দের বাতাস। সবাই ভাবছিল এবার বুঝি সব হিসাব চুকানোর সময় এসে গেছে। দেশের প্রশাসনিক কর্তারা যখন জয়ের আনন্দে মিষ্টি মুখ করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ছক বদলে গেল পুরোপুরি। দুবাই পুলিশের হাতে আটক হওয়ার পর যেখানে বছরের পর বছর জেল খাটার কথা, সেখানে মাত্র কয়েকদিনের মাথায় কিভাবে সসম্মানে জামিন পেয়ে বুক ফুলিয়ে বেরিয়ে এলেন তিনি। কার আঙুলের ইশারায় মুহূর্তে পাল্টে গেল সমস্ত হিসাব নিকাশ। ঘটনার শুরুটা হয়েছিল বেশ ঢাকঢোল পিটিয়েই। সাবেক এই আইজিপিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে নতুন সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একদম আটঘাট বেঁধে মাঠে নেমেছিল। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এই মিশনকে তার মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। ঢাকা সহ আন্তর্জাতিক মহলে জোর তৎপরতা শুরু হয়। ইন্টারপোল থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় প্রশাসন সবার সাথেই গোপনে যোগাযোগ চূড়ান্ত করা হয়। ঢাকা থেকে কড়া বার্তা যায় যে কোনো উপায়ে হোক সাবেক এই প্রভাবশালী পুলিশ প্রধানকে বন্দি করে দেশে ফেরাতে হবে। সবকিছু ঠিকঠাক পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল। প্রশাসনের রথী মহারথীরা নিশ্চিত ছিলেন যে এবার আর কোনোভাবেই ফাঁদ গলে পালানোর উপায় নেই। আর সেই বহু প্রতীক্ষিত খবরটি চলেও আসে খুব দ্রুত। দুবাই পুলিশের জালে শেষমেশ আটকা পড়েন বেনজির আহমেদ। এই খবর ঢাকায় পৌঁছানো মাত্রই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে যেন ঈদের আনন্দ শুরু হয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে তখন চওড়া হাসি, কারণ দুবাইয়ের মতো কঠোর আইনের দেশে একবার কেউ গ্রেপ্তার হলে সেখান থেকে বের হওয়া এক প্রকার অসম্ভব বলেই গণ্য করা হয়। সবাই তখন টিভির পর্দার দিকে হাঁ করে তাকিয়েছিল, কখন সেই বহুল আলোচিত আসামিকে হাতে হাত পরা অবস্থায় ঢাকার বিমানবন্দরে নামানো হবে। কিন্তু খেলার আসল ভেলকিবাজি তো তখনও বাকি ছিল। ঠিক যখন সবাই ভাবছিল গেম ওভার, ঠিক তখনই ঘটল এক বিশাল ধামাকা, যা দেখে পুরো দেশের শীর্ষ প্রশাসনের মাথায় হাত পড়ে গেল। গত 30 জুলাই খবর এলো, দুবাইয়ের কড়া কারাগার থেকেও শর্ত সাপেক্ষে জামিনে বেরিয়ে এসেছেন বেনজির আহমেদ। এখন প্রশ্ন হলো, দুবাইয়ের মতো চরম কঠোর আইনি ব্যবস্থার দেশে কিভাবে সম্ভব হলো জামিন? প্রথমত, দুবাই শহরটি কেবল পর্যটনের জন্য বিখ্যাত নয়, এটি পুরো বিশ্বের অঢেল অর্থ পাচারকারী ও আন্তর্জাতিক কোটিপতিদের জন্য সবচেয়ে বড় এবং নিরাপদ আস্তানা। সেখানকার সুউচ্চ বুর্জ খলিফা থেকে শুরু করে বিলিয়ন ডলারের আবাসন ব্যবস্থা দাঁড়িয়ে আছে মূলত বিশ্বজুড়ে আসা কালো আর ধূসর টাকার উপর। বেনজির আহমেদের মতো প্রভাবশালী ব্যক্তিরা সেখানে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে বসে আছেন। বিশ্ব অর্থনীতির হিসাবটা খুব সহজ ও নির্মম। দুবাই প্রশাসন যদি ঢাকার রাজনৈতিক চাপের মুখে নতি স্বীকার করে বেনজিরের মতো একজন বিশাল বিনিয়োগকারীকে বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেয়, তবে তাদের নিজেদের তৈরি আন্তর্জাতিক আর্থিক ইকোসিস্টেমে এক বিশাল ধস নামবে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা হাজার হাজার পলাতক কোটিপতি ও প্রভাবশালীদের কাছে বার্তা যাবে যে দুবাই আর তাদের টাকা বাঁচানো নিরাপদ সেফ জোন নয়। এর ফলে মুহূর্তের মধ্যে কোটি কোটি ডলার অন্য দেশে পাচার হয়ে দুবাইয়ের চকচকে অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঝুঁকিতে পড়বে। তাই হাজার কোটি টাকার এই অদৃশ্য শক্তির কাছে খোদ দুবাই পুলিশ ও বিচার ব্যবস্থাও এক প্রকার নত হতে বাধ্য হয়েছে এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থেই তারা বেনজিরকে জেলের বাইরে যাওয়ার রাস্তা করে দিয়েছে। তবে কেবল টাকার পাহাড় নয়, বেনজির আহমেদ তার দীর্ঘ প্রশাসনিক জীবনের কূটবুদ্ধি খাটিয়ে নিজের জন্য এমন এক আইনি বর্ম তৈরি করে রেখেছিলেন যা দেখে বাঘা বাঘা আন্তর্জাতিক আইনজীবীরাও তাজ্জব বনে গেছেন। দীর্ঘকাল পুলিশ প্রধান ও র্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পালন করার সময় বিরোধী পক্ষকে সাইজ করতে সাজানো মামলার জাল কিভাবে বুনতে হয় তার নখদর্পণে ছিল। সেই একই পুরনো এবং তুখোড় চাল তিনি প্রয়োগ করলেন খোদ দুবাইয়ের মাটিতে। গ্রেপ্তার হওয়ার অনেক আগেই তিনি নিজের দূরদর্শিতা দিয়ে দুবাইয়ে নিজের বিরুদ্ধে একটি স্থানীয় আর্থিক জালিয়াতি ও দেনা পাওনার মামলা ঠুকে রেখেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে যদি সে দেশের স্থানীয় আদালতে কোনো বিচার বা দেওয়ানি মামলা ঝুলে থাকে, তবে সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত
কোনো অবস্থাতেই তাকে নিজ দেশে ফেরত পাঠানো যায় না। ব্যাস, এই সাজানো বাবদ মামলায় এখন বেনজিরের জন্য সবচেয়ে শক্তিশালী ঢাল হয়ে দাঁড়িয়েছে। ঢাকা থেকে যত প্রত্যর্পণ সংক্রান্ত কাগজপত্রই পাঠানো হোক না কেন, এই স্থানীয় মামলার ফাঁদে পড়ে সবকিছু থমকে গেছে। এক চালেই তিনি বাংলাদেশের পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে এক প্রকার বোকা বানিয়ে ছেড়েছেন। সবচেয়ে লজ্জাজনক ও চমকপ্রদ বিষয় হল বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি এবং ইন্টারপোল শাখার বেহাল দশা। পুরো দেশের মানুষ যখন জেনে গেছে যে বেনজির আহমেদ জামিনে বের হয়ে দুবাইয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তখনও ঢাকার সরকারি সংস্থাগুলোর কাছে নাকি দুবাই আদালত থেকে জামিনের কোনো দাপ্তরিক তথ্যই ছিল না। দেশের মানুষের চোখ ফাঁকি দিয়ে এমন অপেশাদারত্ব ও অজ্ঞতা মূলত আমাদের প্রশাসনিক ব্যবস্থার চরম দুর্বলতাকেই উন্মোচিত করে। ঢাকা যখন স্বপ্নে ভেসেছিল তাকে হাতকড়া পরিয়ে ফেরত আনার, বেনজির তখন পুরো সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করে ফেলেছেন। কিন্তু একজন সাধারণ সরকারি কর্মকর্তা হয়ে বেনজির আহমেদ কিভাবে এত অপরিসীম ক্ষমতার মালিক হলেন তা অনুসন্ধান করা জরুরি। 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদাধিকারী বা আইজিপি। তার আগে ছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাবের মহাপরিচালক। এই দীর্ঘ সময় জুড়ে তিনি নিজেকে একচ্ছত্র ক্ষমতার কেন্দ্রে বসিয়েছিলেন। তার সময়ে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস কারোরই ছিল না। 2024 সালে যখন দেশের ক্ষমতার পট পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে এবং দুর্নীতি দমন কমিশন বা দুদক তার অঢেল সম্পদের অনুসন্ধানে নামে, তখন থলে থেকে বিড়াল বের হয়ে আসে। দুদকের তথ্যানুযায়ী তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর নামে ধানমন্ডি, গুলশান ও উত্তরার মতো অভিজাত এলাকায় শত কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস কিনেছেন। শুধু তাই নয়, গোপালগঞ্জের সাভানা রিক্রিয়েশন অ্যান্ড ইকো রিসোর্টের জন্য সাধারণ ও দরিদ্র কৃষকের ভয়ভীতি দেখিয়ে শত শত একর জমি দখল করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। তার এই সীমাহীন দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের কারণে 2021 সালের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মার্কিন যুক্তরাষ্ট্র তার ওপর সোজা কড়া নিষেধাজ্ঞা জারি করে। এত বড় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরও তিনি দেশে বহাল তবিয়তে প্রভাব বিস্তার করে গেছেন এবং রাজত্ব চালিয়েছেন। কিন্তু 2024 সালে যখন আইনি পরোয়ানা ও গ্রেপ্তারের খাঁড়া সত্যি সত্যিই মাথার উপর নেমে আসে, তখন চতুর শেয়ালের মতো রাতের অন্ধকারে পরিবার নিয়ে দেশ ছেড়ে শটান চম্পট দেন তিনি। সব মিলিয়ে এটি পরিষ্কার যে এই লড়াইয়ে আপাতত বেনজির আহমেদই ছক্কা হাঁকিয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন, আর সরকারের ঝুলিতে জমা হয়েছে চরম ব্যর্থতা ও একরাশ হতাশা। এখন দেখার বিষয়, ইউরোপের রাজনৈতিক আশ্রয়ের এই চাল তিনি সফলভাবে শেষ করতে পারেন নাকি আন্তর্জাতিক আইনি লড়াইয়ে নতুন কোনো মোড় আসে। তবে আপাতত খোদ দুবাই পুলিশকে কাঁপিয়ে দিয়ে সাবেক এই পুলিশ প্রধান বুঝিয়ে দিয়েছেন, টাকা আর ক্ষমতার শেকড় সঠিক জায়গায় পোঁতা থাকলে আইনের চোখ বেঁধে রাখা কতটা সহজ।